আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে। এখন শুনবেন তোতা কাহিনী নয়, স্বাবলম্বন শিক্ষা। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা ও তার প্রয়োগ নিয়ে আলোচনায় শিক্ষাবিদ অলকানন্দা গুহর সাথে আলাপচারিতায় শান্তিনিকেতন শিক্ষা সত্রর প্রাক্তনী, শব্দগ্রাহক ও শব্দশিল্পী সুকান্ত মজুমদার। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা এই নিয়ে নানা রকম লেখা পড়া একটা জিনিস। সেই সময়ে যারা শিক্ষক বা ছাত্র ছিলেন তাদের স্মৃতিকথা থেকে যেগুলো আমরা পাই, সেগুলোর থেকে টুকরো টুকরো এক একটা কথা থেকে যে তাত্ত্বিক অনুভব, সেগুলোর কংক্রিট চেহারাটা, বাস্তব রূপটা অনেক সময় স্পষ্ট হয়, তার সমস্যাগুলো অনেক সময় পরিষ্কার হয়। তুমি তো শিক্ষাসত্রের ছাত্র ছিলে। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনায় শিক্ষাসত্র, শ্রীনিকেতন প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিস্তার আর কি, পাঠভবন, বিশ্বভারতী ভাবনার সঙ্গে। এই সবটার সঙ্গে তো রবীন্দ্রনাথের দেশ ভাবনা বা রাজনৈতিক ভাবনা, তার খুব গভীর যোগ আছে, মানে অবিচ্ছেদ্য যোগ। তোমার অভিজ্ঞতা থেকে তুমি বলো, তুমি একজন শিক্ষাসত্রের ছাত্র। আমি ছিলাম শিক্ষাসত্রে কতদিন, 1984 থেকে 1994, 10 বছর। তখন শিক্ষাসত্র ক্লাস 10 অবধি ছিল, এখন সেটা 12 ক্লাস অবধি হয়ে গেছে। শিক্ষাসত্রের যেটা আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটার সঙ্গে পাঠভবনে উনি যে ব্রহ্মচর্য বিদ্যালয় এবং পরবর্তীকালের স্কুল, এখান থেকে একটু সরে গিয়ে শুরু করেছিলেন, যে বিষয়টাতে জোর দিয়েছিলেন সম্ভবত উনি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে একটা ব্যবহারিক শিক্ষার প্রয়োগ, মানে একেবারে হাতে করে একটা জিনিস করা, শেখা। এই জিনিসটার মধ্যে উনি অনেক বেশি ঢুকেছিলেন আমার মনে হয় শিক্ষাসত্রের চিন্তা ভাবনা যখন উনি করছেন। ইনফ্যাক্ট শিক্ষাসত্র যার বাড়িতে শুরু হয়েছিল, সন্তোষচন্দ্র মজুমদার। সন্তোষচন্দ্র নিজে একজন কৃষি বিজ্ঞানী ছিলেন। রথীন্দ্রনাথকে তো উনি কৃষি বিজ্ঞান ওরা একসঙ্গেই, বিশ্বভারতীর প্রথম দুজন ছাত্র আসলে রথীন্দ্রনাথ এবং পল্লী সংগঠনের স্বপ্নটা ছিল, ভাবনাটা ছিল আসলে। তো শিক্ষাসত্রে আমরা যখন পড়ছি তখন সেদিক দিয়ে দেখতে গেলে শিক্ষাসত্র আসলে তো আর সেই শিক্ষাসত্র নেই, বা সেই শান্তিনিকেতনও সেই শান্তিনিকেতন নেই। শিক্ষাসত্র তখন একটা মেন স্ট্রিম স্কুল, এটাই বলা যায়। কিন্তু যে ভাবনাটা নিয়ে শুরু হয়েছিল শিক্ষাসত্র, তার কিছু রেসিডিউ বলা চলে, সেটা আসলে থেকেই গেছিল কিছুটা। নিয়মিত পড়াশুনোর বাইরে আরও নানা বিচিত্র জিনিস করতে হতো শিক্ষাসত্রে, যেমন তাঁত বোনা, বাগান করা, বাগানের কাজ শেখা, গাছ পোতা, গাছ লাগানো, গাছের পরিচর্যা, কলম করতে শেখা, তারপরে মাটি তৈরি। তো এই বাগান, পুরো বাগান ব্যাপারটাই, বাগান, মাটি, গাছ ইত্যাদি। তারপরে ইলেকট্রিশিয়ানের কাজ শেখা, একজন সার্কিট তৈরি করা একটা ছোট বোর্ডে ইত্যাদি। তারপরে অন্য তো ছিল, ভাস্কর্য ছিল, মাটির ভাস্কর্য তৈরি করা, কাঠের কাজ করা, কাঠ দিয়ে মানে একটা বুক শেলফ বানানো, এই ধরনের জিনিসপত্র। রান্না টান্নার ব্যাপার ছিল, একটা হোম সায়েন্স বলা হতো যেটাকে। এই ধরনের সেলাই ছিল এক্স্যাক্টলি, সেলাই করতে হতো, আলপনা দিতে হতো। কি গভীর একটা ছাপ আমাদের ভিতরে রেখে গেছে এই ধরনের কাজ, যে আর একটা জিনিস হাতে করে করার যে আনন্দ, সেই আনন্দটা তো তার সঙ্গে তো আর ছোট মন বা একটা বড় মন, যে মন বিশ্লেষণ করতে পারে, তার আসলে তফাৎ নেই। মানে আনন্দ সমানভাবে সবাই পায়। ওই আনন্দ প্রচুর পেয়েছে, যে কাজের যে একটা আনন্দ। এইসব যখন কোনো আর্ট
ক্রাফট এই নামে যখন, মিউজিক নামে যখন এগুলো ঢোকে আমাদের এই প্রচলিত ব্যবস্থায়, ওগুলো হয়ে দাঁড়ায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। তো রবীন্দ্রনাথের ভাবনায় তো সেটা এক্সট্রা কারিকুলার ছিল না, ওটা তো কারিকুলামের ওতপ্রোত অঙ্গ ছিল, তাই না? এক্সট্রা ছিল না। তো সেই অনুভব কি তোমাদেরও হতো যে মানে এটা কি তোমাদের কাছে ওটা ওই হয়তো এক্সট্রা আনন্দের উৎস, কিন্তু না এক্সট্রা কারিকুলাম বলে কি এক্সট্রা কারিকুলাম গণ্য করা শব্দটা হচ্ছে? আমরা সত্যি কথা বলতে শুনিনি আমাদের ছোটবেলায় এক্সট্রা কারিকুলাম জিনিসটা শুনিনি, কারণ আমাদের এটা করতে হতো। আর মানে মানে ওই রকমই মানে অঙ্ক বিজ্ঞান ইতিহাস বাংলা ইংরেজি যেরকম পড়তে হতো সেরকমই বাগানও করতে হতো, সেলাইও করতে হতো, আলপনাও দিতে হতো, এগুলো করতে হতো। ফলে এক্সট্রা করছি এটা মনে হয়নি কখনো। আর এইগুলোর কিন্তু একটা সরাসরি প্রয়োগের ব্যাপারও ছিল, কারণ আমাদের অনেক জিনিস বিশেষত অনুষ্ঠানে অনেক জিনিস নিজেদের করতে হতো। যেমন ধরুন সাহিত্য সভার কথা যদি বলি, প্রত্যেক সপ্তাহে হতো তো সাহিত্য সভা প্রত্যেক মঙ্গলবারে হতো। প্রত্যেক মঙ্গলবারে এক বিভাগের হতো। 3টে বিভাগ ছিল, শিশু বিভাগ, মধ্য বিভাগ আর আদ্য বিভাগ। শিশু বিভাগ ছিল 1 থেকে 5ম শ্রেণী অবধি শিশু বিভাগ, মধ্য বিভাগ ছিল 6, 7, 8, 9, 10, আদ্য বিভাগ। তো এই 3টে বিভাগে সাহিত্য সভা ঘুরিয়ে মানে পরপর হতো আর কি। একটা মঙ্গলবার শিশু, তারপরে মঙ্গলবার মধ্য, আদ্য, এইভাবে হতো। এবং প্রতি মঙ্গলবারই হতো নিয়ম করে। এই যে প্রতি মঙ্গলবার একটা অনুষ্ঠান, যে আজকে টিফিনের পরে আর কিছু হবে না, অনুষ্ঠান হবে, তার পুরো দায়িত্বটা ছাত্রদেরই পালন করতে হতো। মানে সেই দায়িত্বের আমাদের স্কুলে কোনো বাধা ধরা ইলেকট্রিশিয়ান ছিলেন না, কোনো মাইনে করা সাউন্ডের লোক ছিলেন না যিনি কিন্তু আমাদের স্কুলে মাইক্রোফোন ছিল, স্পিকার ছিল, সেগুলো পুরোটাই ছাত্ররা করতো। যে অপারেট করা, সেগুলো লাগানো, তার করা, তারপরে মাঝে মাঝে সিনেমা দেখানোর, যেটার কথা বলছিলাম, সিনেমা দেখানো হতো। একটা 16mm প্রজেক্টর ছিল, আমার মনে আছে, এখন বুঝতে পারি একটা ছোট প্রজেক্টর সেটা ছিল। সেইটার ব্যবস্থা করা, সেটা অপারেট করতেন একজন মাস্টারমশাই, আমার মনে আছে অম্বুজ রায়, কিন্তু টেকনিশিয়ান বলে কোনো পোস্ট আমাদের স্কুলে ছিল না। তো ফলে সেইটা পুরোটাই নিজেদের করতে হতো। যে সাজানো, একটা সভাস্থলকে সাজিয়ে তোলা, হল ঘর বলে একটা ঘর ছিল, যেটাকে আমরা হল ঘর বলতাম, একটা বড় ঘর, একটা পুরনো বটগাছ ছিল, বটতলা বলতাম আমরা। এই দুটো জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে সাহিত্য সভা হতো, এবং সেখানে শতরঞ্জি পাতা, ঝাঁট দেওয়া, পরিষ্কার করা সভা জায়গাটা, এবং যে বিভাগের সভা সেই বিভাগের ছেলে মেয়েদেরই করতে হতো। ফলে এমন না যে শিশু বিভাগের যখন সাহিত্য সভা হচ্ছে বড়রা এসে সাজিয়ে দিচ্ছে। সেটার একটা স্থায়ী ছাপ নিশ্চয়ই থেকে গেছে। তার যে একটা ডিসিপ্লিন, মানে আপনি একটা অনুষ্ঠান যে পরিচালনা করছেন, হ্যাঁ, সে যেরকমই অনুষ্ঠান হোক, কিন্তু তার একটা ডিসিপ্লিন আছে তো, এবং সেই ডিসিপ্লিনের আবার বিভিন্ন ভাগও আছে। মানে অনুষ্ঠানটা ধরুন একজন হয়তো দেখছেন সাজানোর দিকটা, একজন দেখছেন তার টেকনিক্যাল দিকটা, যে সেদিন ঠিক মতো যাতে আওয়াজ টাওয়াজ বেরোয়, মাইক্রোফোন ঠিক থাকে। আমাদের আলোর কোনো ব্যাপার ছিল না, কারণ যেহেতু দিনের বেলা হতো। তারপরে হচ্ছে অনুষ্ঠান পরিচালনার যে দিক, সেটা হচ্ছে কে সভাপতি হবেন সেটা নির্ধারণ করা, তাকে গিয়ে অনুরোধ করা, তার সময় আছে কিনা সেদিন দেখা, হ্যাঁ, সেইগুলো একটু আগে থেকে প্ল্যান করা। কারণ যেদিন সাহিত্য সভা হবে সেদিনই তো গিয়ে সভাপতিকে বলা যেত না যে আজকে সাহিত্য সভা আসুন। যদিও এটা একেবারে যেত না তা না, কারণ কেউ আমরা জানতাম যে কেউ সভাপতি হলে কখনো আপত্তি করবেন না, এরকম। মানে তোমাদের শিক্ষকদের মধ্যে কাউকে বলা হতো? শিক্ষকদের মধ্যেই, কোথায় সভাপতি আর পাওয়া যাবে, শিক্ষকদের মধ্যেই বলা হতো। এবং সেখানে প্রধান শিক্ষক কি যে হবেন? না, একেবারেই না, যে কেউ হতে পারতেন সে। আর এবং বিষয় নির্বিশেষে, এমনও না যে সাহিত্যের লোকই সবসময় সাহিত্য সভায়, মানে বাংলা পড়ান বা ইংরেজি পড়ান এরকম মানুষেরাই সাহিত্য সভায়, সংস্কৃত পড়ান তারাই যে সভাপতি হতেন তা, অঙ্কের মাস্টারমশাই সভাপতি হতেন। কিন্তু সেটা তো আমরাই ঠিক করতাম, মানে কেউ ডিকটেট করতো না। না, কে সভাপতি হবে সেটা পুরোটাই ছাত্রদেরই ঠিক করতে হতো। এবার লেখা, স্ক্রিন করা, যে আপনার তো লেখা জমা পড়েছে সপ্তাহ জুড়ে, হ্যাঁ, একজন সম্পাদক একজন থাকতো, আসলে সাহিত্য সম্পাদক। এই সম্পাদকের মাথার উপরে একজন মাস্টারমশাই থাকতেন, কিন্তু সম্পাদকেরই দায়িত্ব হচ্ছে এই লেখাগুলো কালেক্ট করা, কাটাকুটি, মানে ঠিক করে, কাটাকুটি মানে সেই অর্থে এডিট হতো না, কিন্তু সাজানো, কে কোনটা পড়বে, কোনটা কার আগে যাবে, পরে যাবে, ইত্যাদি করা। এবং আরও একটা জিনিস ছিল, সেটা একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে সম্পাদকের একটা ভূমিকা করতে হতো। এটা একটা খাতা ছিল, পার্মানেন্ট খাতা প্রত্যেক বিভাগের। সেই খাতায় সম্পাদককে লিখতে হতো। সম্পাদক 2জন থাকতো,
সবসময়, যেহেতু একজন কোনোভাবে আসতে না পারলে আর একজন দায়িত্ব পালন করতে পারে, সবসময় দুজন করে সম্পাদক হতো সব বিভাগেই, সবসময় একজন ছেলে একজন মেয়ে সম্পাদক হতো। আচ্ছা, সেই সম্পাদকের একটা দায়িত্ব ছিল যে মানে একটা মুখবন্ধ করা সভাটা, যে কেন মানে আর রিসেন্ট কোনো ঘটনা ঘটলে সেটা সম্পর্কে বলা, কিছু একটা, হ্যাঁ সেটা কি যে কিছু কিছুই মনে হতে পড়ে, পারে, কোনো কিছু একটা, কিছু হতে যেমন? পারে, কারো মৃত্যু হতে পারে, কারো কোনো কিছু একটা ঘটনা ঘটতে পারে, কোনো একটা দুর্ঘটনার কথা হতে পারে, কোনো একটা আনন্দের খবর হতে পারে, কিছু একটা নিয়ে হয়তো শুরু হতো, বা হয়তো কিছুই না, মানে জাস্ট হয়তো ফুল ফুটেছে, ঋতুর আগমন, এই যে একটা কোনো মুখবন্ধ যেটা সভাটার একটা সুর বেঁধে দেওয়া যে সভাটা এইভাবে হবে। এরপরে আরও দায়িত্ব ছিল, এরপরে গানের দল ঠিক করা, সভাতে অবধারিত গান হতেই হবে, ফলে গানের দল একজনকে ঠিক করতে হতো, এক দলকে, এবং সেটা যে বিভাগের সভা সেই বিভাগ থেকেই হতে হবে। এখন যে কোনো জিনিসই রিপিট করলে তার একটা গতানুগতিকতা থাকে, সেটাও ঠিক। ফলে গানের দলে এমন না যে সবসময় মুখ বদলে যেত, দেখা যেত একটা গ্রুপ সবসময় গান গাইছে, একটা গ্রুপই বেশিরভাগ নাচছে। তবে এটাও ঠিক যে অন্তত লেখার ক্ষেত্রে আমার এটা খুব মনে আছে যে অনেক রকমের লেখা, মানে এক মুখ সবসময় যে পড়তো তাও নয়, এটাও কথাটা ঠিক নয়। অনেক ধরনের লোক অনেক সময়, তারা হয়তো নিয়মিত লেখা দিত না, এমন অনেক ছাত্র ছিল যারা লজ্জা পেত, যারা নিয়মিত লিখতো না, যাদেরকে দিয়ে হয়তো বলে বলে লেখাতে হতো, কিন্তু অনেক সময় অনেক বিচিত্র লেখা জমা পড়তো, আমার এটা খুব মনে আছে, মানে খুবই আনএক্সপেক্টেড, আমরা জানতামই না যে ও লেখে, এরকম আর কি, মানে আমরা যাকে ভাবিনি যে ও লিখতে পারে এরকম লোক লেখা পড়তো, এবং সেটা খুবই দারুণ লেখা হয়তো হতো অনেক সময়। এই যে মাস্টারমশাই একজন কেউ থাকতেন মাথার উপর, কিন্তু তিনি কি কতটা নিয়ন্ত্রণ করতেন বলে তোমরা অনুভব করতে? লেখার ব্যাপারেই একমাত্র আমরা দেখেছি তিনি তার মতামত দিতেন অনেক সময়, যে এই লেখাটা আগে যাক, এই লেখাটা একটু পরে যাক, এই ধরনের মতামত। আমি কখনো এরকম দেখিনি যে পুরোটাই বলে দিচ্ছেন যে এটাই হবে, ইনি সভাপতি হবেন বা আজকে এই লেখা হোক। এমনকি সম্পাদক যে লেখাটা লিখতো সেটাতেও যে খুব একটা কাটাকুটি করা হতো তা না। তার মানে এই যে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার মধ্যে একটা স্বাবলম্বন চর্চার কথা বারবার ফিরে আসে, যেটা ওনার রাজনীতি ভাবনার মধ্যেও আছে, সেইটা এতদিন পরেও 80-র দশকে এসে তুমি একজন ছাত্র হিসেবে শিক্ষা সত্রে সেটার একটা কোনো ছাপ দেখেছি। আর একটা জরুরি, হ্যাঁ অবশ্যই, আর একটা জরুরি জিনিস হচ্ছে, এটা হচ্ছে যে সভার শেষে সবসময় সাধারণের বক্তব্য বলে একটা বিষয় ছিল। সাধারণের বক্তব্য আমার মনে হয় একটা খুবই গুরুত্বপূর্ণ আসলে সাহিত্য সভার অংশ ছিল, কারণ এই যে সাহিত্যিকরা যে যার লেখা পড়ে ছাড়া পেয়ে গেল, ব্যাপারটা অনেক সময় এরকম হতো না, মানে অনেক সময় লেখা সম্পর্কে একেবারে উষ্ণ মতামত, গরম গরম মতামত, শ্রোতা দর্শকদের তাৎক্ষণিক সমালোচনা, হ্যাঁ তাৎক্ষণিক, যিনি সভাপতি তিনি তো হয়তো কখনো কখনো কোনো লেখা সম্পর্কে তার দু একটা মতামত ব্যক্ত করতেন, কখনো এমনি সাধারণভাবেই কথা বলতেন কোনো লেখা নিয়ে না মন্তব্য করে, কিন্তু সাধারণরা ছেড়ে দিত না। আমি এটা দেখেছি যে সাধারণদের বক্তব্যে অমুকের লেখা, এবং সাধারণ মানে এক্ষেত্রে মনে রাখতে হবে সেটা আর কিন্তু তখন সাহিত্য সভার মতো শুধু যে ছোটদের সাহিত্য সভা মানে ছোটরা বা বড়দের সাহিত্য সভা মানে বড়রা নয়, ফলে ছোটদের লেখার মন্তব্য সম্পর্কে মন্তব্য বড়রাও করতো, আবার উল্টোটাও 9-10-এর একজনের লেখা সম্পর্কে হয়তো ক্লাস 2-এর একটা বাচ্চা উঠে দাঁড়িয়ে কিছু বললো, এরকম হতো। ওইটা খুব জরুরি জিনিস ছিল, কারণ এই যে একটা মতামত ব্যক্ত করা, এবং সবসময় যে ভালো কথাই বলতো তাও না, মানে তর্কাতর্কিও হতো, সমালোচনা থাকতো, হ্যাঁ সেই নিয়ে লেখকরাও কোনো দরকার হলে উঠে গিয়ে আবার উত্তর দিতে পারতো যে সে কি মনে করে। কিন্তু এই জিনিসগুলোকে উস্কে দেওয়া বলবো, একটা প্রচ্ছন্নভাবে উস্কে দেওয়া, যেটা ওনার স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের, যে শিক্ষকের উপস্থিতিটা একটা প্রশাসকের হবে না বা শাসকের হবে না বা নিয়ন্ত্রকের হবে না, তার কাজটা হবে উদ্বোধন। উনি বারবার বলেছেন সকলের মধ্যে উদ্বোধন হোক। তো এই উদ্বোধনটা ঘটানোর একটা প্রক্রিয়া তার মানে কোনো না কোনো ভাবে হাওয়ায় হাওয়ায় চলে এসেছে, মানে পরম্পরাগতভাবে কোথাও তুমিও টের পেয়েছো। এটাই বলছি, একটা রেসিডিউ মানে আমরা মানে হয়তো একেবারে শেষ দিকেই, কিন্তু তারপরে আমরা তার স্বাদ পেয়েছি ডেফিনেটলি। আর এই যে ছাত্রদের স্বাবলম্বন বিষয়ের একটা জরুরি কথা বলার, সেটা হচ্ছে ডিসিপ্লিন বিষয়েই। তো রবীন্দ্রনাথের আসলে তো একটা নিজস্ব খুব স্ট্রং মতামত ছিল, কারণ শান্তিনিকেতন যখন শুরু হয় তখন তো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো ডিগ্রি দেওয়ার ব্যবস্থা সেই অর্থে ছিল না, কোনো পরীক্ষা নেবার ব্যবস্থা ছিল না, কিন্তু মুশকিল হচ্ছে সেখানে তো নতুন নতুন ছাত্ররা আসছে তাদের, এবং অনেকেই শিক্ষকরাও আসছেন, এবং সেই ছাত্রদের আবার অনেকেই আসলে বেসিক্যালি আর কোথাও যেতে না পেরে শান্তিনিকেতনে মানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রথম দিকে সেটাই হয়েছে যে ছাত্ররা
মানে যাদের আর কিছু হবার সম্ভাবনা নেই বা যাদের বাঁধরামিতে প্রায় অতিষ্ঠ গ্রাম শুদ্ধ শহর শুদ্ধ লোক, তাদেরকে শান্তিনিকেতনে পাঠানো হতো। হ্যাঁ, এরকম তো অনেক মজার একদম, গল্প একদম। আমরা জানি। এবারে এদেরকে আপনি কি করে এদের ডিসিপ্লিন নিয়ে আমি নিশ্চিন্ত রবীন্দ্রনাথকে ভাবতে হয়েছিল, মানে যে শিক্ষকদের নিয়ে আসলে চালাচ্ছেন সেই সময়, সেই শিক্ষকরা তো সকলেই আসলে প্রথাগত একটা শিক্ষার জায়গা থেকে এসেছেন, যদিও তারা একদম তাই। শান্তিনিকেতনকে ভালোবেসে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করে তারা যথেষ্টই প্রত্যেকেই নিজেদের বিষয়ে পারদর্শী মানুষ, সবই ঠিক, কিন্তু তাদের চিন্তায় যে শিক্ষা দেবার পদ্ধতি কি হতে পারে তার মধ্যে তো ডিসিপ্লিনের একটা চেহারা আছে। একদম। সেই চেহারাটা তারা নিয়ে এসছেন সঙ্গে করে, না সেই স্মৃতিটা তারা নিয়ে এসছেন সঙ্গে করে। প্রভূত বেশির একটা গল্প আছে না, বলো একটু গল্পটা। কীর্তিবর সেন সম্পর্কে খুবই সুন্দর গল্প ছিল যে উনি যখন প্রথম এসছেন আশ্রমে তখন নাকি ওনার, আর কীর্তিমোহন সেন তো লম্বা চওড়া সুপুরুষ মানুষ ছিলেন, আর কড়া ডিসিপ্লিন, কড়া ধাতের মানুষ, তো এসেছেন আশ্রমে, আর কোনো এক ছাত্র এরকম ক্লাসে কোনো একটা বাঁদরামি করেছে আর একটা কি। বাঁদরামি কিছু করেছে, তাকে বোধহয় দিয়েছেন একটা কানমলা বা একটা চড় থাপ্পড় কিছু, চড় মেরেছেন। তাতে সে বলেছে যে আশ্রমের মারার নিয়ম নেই, চর মারতে উপক্রম করেছিলেন, বা তাতে মারতে ছেলেটি গেছেন, ছেলেটি বলে উঠেছে যে হ্যাঁ, আশ্রমে মারার নিয়ম নেই। তখন উনি কি করলেন বলো? তখন উনি নাকি সে- ছাত্রকে ঘেঁটি ধরে এরকম কান ধরে, একটা কান ধরে মাটির থেকে ওপরে তুলে, মাটিতে তুলে ঠাস করে একটা চড় মেরে আবার এখন তো তুমি আশ্রমের বাইরে বলে মেরে আবার নামিয়ে আরেকটা কান ধরে তুলে আরেক হাতে চড় মেরে মাটিতে নামিয়ে দিলেন। তো ওই আর কি। হ্যাঁ, তাতে বোঝা যায় এই সংঘাতগুলো, মানে স্বপ্নটা রবীন্দ্রনাথের আর সেই পণ্ডিত এবং যোগ্য এবং আত্মনিবেদনকারী সেই মাস্টারমশাইদের, তাদেরও ক্রাইসিস, তো তারাই বা কি করবেন এরকম একটা বিচিত্র জায়গায় এসে, মানে এত ধরনের বাঁদর ছেলে পিলে এক জায়গায় ঘুরছে, তারা নানা রকম বদমাইশি করছে। এখন রবীন্দ্রনাথ যেটা করেছিলেন সেটা খুবই একটা সুচতুর সমাধান আসলে এক ধরনের। কিরকম? কারণ কাকে বলছো? হ্যাঁ, এই কারণে যে উনি বেসিক্যালি তো চোরের হাতে চৌকিদারির ভার দিয়েছিলেন। এটাকে বেশি বলেছেন ছাত্র স্বরাজ। এটা আবার ছাত্ররাই নির্বাচন করতো। শিক্ষা সত্ত্বেও আমরা দেখেছি যে আমাদের ছাত্রদের মধ্যে ছাত্রদের একটা নির্বাচন হতো, যে নির্বাচিত করা হতো বিভিন্ন পদে, এবং তার মধ্যে তো একটা আমার এখনো খুব পরিষ্কার মনে আছে, বিচার বিভাগ বলে একটা বিচার বিভাগ ছিল। হ্যাঁ, বিচার বিভাগের, কারণ আমি নিজে আসলে বিচার বিভাগের সম্পাদক ছিলাম একসময়, আমার সেটাও মনে আছে শিক্ষা সত্ত্বে। তো বিচার বিভাগে দায়িত্ব আসলে খুব গোলমেলে দায়িত্ব ছিল, মানে কারণ তাদেরকে এই ছাত্রদের নানা রকম শাস্তি দেওয়া হবে, নানা রকম তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত থাকা এবং সেই কৃতকর্মের সব বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায় ইত্যাদি নানা কিছু ঠিক করতে হতো, যেটা আসলে মানে সম্পাদককে যে খুব জনপ্রিয় করতো তা না, সবসময় সেটা করার কোনো কারণও নেই, কিন্তু এবং সম্পাদকের পক্ষেও আসলে জিনিসটা অনেক সময় বিড়ম্বনার কারণ হতো, কারণ সম্পাদক নিজেও অনেক সময় চাইতেন যে তিনিও কিছুর মধ্যে থাকুন, ফলে তাকেও, কিন্তু ওই বিচার বিভাগের সম্পাদকের যে চাপ সেটা থেকে তাকে মানে সেটাই তাকে করতে, যাই হোক, এটা কিন্তু সেখানে মাস্টারমশাইরা নাক গলাতেন না, মাস্টারমশাইরা নাক একেবারে শেষে গলাতেন, কোনো বিবাদ একেবারে, হ্যাঁ, একেবারে জটিল কোনো বিষয় হলে তাকে জানাতে হতো অনেক কিছুই, যে কি হয়েছে না হয়েছে, তখন হয়তো তিনি একটা ব্যবস্থা নিতেন, কিছু একটা হতো, সেটা অধ্যক্ষ অব্দি যেত, কিছু হতো, কিন্তু অনেক সময় বিচার বিভাগের সম্পাদককে নিজে নিজে অনেক সিদ্ধান্ত নিয়ে সলভ করতে হতো। আরেকটা জিনিস আমি পড়েছি, মানে কোনো স্মৃতিকথায় বা রবীন্দ্রনাথের চিঠিতে, যে উনি পরামর্শ দিচ্ছেন যে ছেলেটাকে সামলানো যাচ্ছে না, বেদম দুষ্টু, তাকে ওই বিচার বিভাগের সম্পাদক করে দাও, বা তাকে ওই আজকালকার ভাষায় মনিটর করে দাও, তাকে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দাও। এটা যারা রবীন্দ্রনাথের আদর্শ নিয়ে পরে নানানভাবে এক্সপেরিমেন্ট করেছেন, যেমন আমি যেখানে পড়েছি কলকাতা পাঠভবন, সেখানেও এটা করতে দেখেছি, আর মানে আমার স্মৃতিতে আছে, এবং আমি নিজেও ছোটদের নিয়ে কাজ করার সময় এটা করে দেখেছি, দারুণ ফল পাওয়া যায়। আসলে এই যে দায়িত্ব বোধ একটা তৈরি করে দেওয়া ছোটদের, এটা একটা বিরাট জরুরি ব্যাপার, কারণ আমরা যেটা করি অনেক সময় পড়া থেকে আমরা দেখেছি বা এ করতে গেছি, দায়িত্ব অনেকটা নিজেরা নিয়ে নিই, মনে করি যে আসলে শেখানোর দায়িত্ব বা মানে একজনকে মানুষ করে তোলার দায়িত্বটা শুধু আমার, এখন যে মানুষ হচ্ছে এই দায়িত্বটা খানিকটা তারও, এইটা খানিকটা না আসলে অনেকটাই, এই বোধটা
তৈরি করে দেওয়াটা আমার মনে হয় খুব জরুরি ছোট বয়সে, যে একদম একদম একটা কথা বলি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ তো আত্মশক্তি কথাটা তার নানান রাজনৈতিক চিন্তায়, শিক্ষা চিন্তায় নানাভাবে ঘুরে ঘুরে এসছে, সেটার কথায় আমরা আসবো। কিন্তু একটা মজার কথা বলি, বলতে ইচ্ছে করছে। মারিয়া মন্তেসরি, উনি রবীন্দ্রনাথের থেকে 10 বছরের ছোট ছিলেন, উনি কিন্তু লিখে গেছেন ওনার বইতে, আমি নিজে পড়েছি, একটা ভূমিকায়, ডিসকভারি অফ দ্য চাইল্ডে, আমার যে শিক্ষা দর্শন সেটা আমার কোনো ছাত্রছাত্রীরা নয়, সবচেয়ে ভালো এবং সার্থকভাবে প্রয়োগ করেছেন দুজন। একজন তাতিয়ানা তলস্তয়, রাশিয়ায়, তলস্তয়ের ছোট মেয়ে, আরেকজন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষে। সেটাকে উনি টেগোর মন্টেসরি স্কুল বলেছেন, মানে উনি যে শান্তিনিকেতনকে মিন করেছেন। তো এটা মন্টেসরিরও খুব বড় একটা ভাবনা, তার মেথডেরও অঙ্গ, দর্শনের তো একটা মূল, যে শিক্ষক তিনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করবেন না, তার ভূমিকা হবে খানিকটা প্রচ্ছন্ন, তিনি থাকবেন, কিন্তু তার নিজের থাকাটাকে তিনি নিজেই, তাকে শিখতে হবে কি করে সেটা প্রভুত্ব সৃষ্টি না করে থাকা যায়। ক্ষমতার যে ছক আমরা যেটাতে অভ্যস্ত, সেটাকে ভাঙা একটা শিক্ষার প্রকল্পের মধ্যে একদম এইটার মধ্যে রয়েছে। তো যে সেটা দায়িত্ব দিচ্ছেন যার হাতে ক্ষমতাটা আছে তাকে সেটা করতে হবে, তেমনি তাকে আবার যে ক্ষমতার নিচের ধাপে রয়েছে, কোথাও ছাত্র, শিশু হতে পারে, কিশোর হতে পারে, অন্য ক্ষেত্রে হতে পারে, তার মধ্যে ওই আত্মশক্তিটা জাগিয়ে দেওয়া এবং আত্মবিশ্বাসটা যে উস্কে দেওয়া, যাতে সেও নিজে ভাবতে শেখে, বিচার করতে শেখে, নিজের শক্তিকে খুঁজতে শেখে, পরনির্ভর না হয়, নিজের নিজের ভিতর থেকে আত্মনির্ভরতা একটা হয়। এটা একটা একটা অন্যরকম প্যারাডাইম, তাই না? শুধু শিক্ষার না, মানে জীবনকে দেখারও একদম, যেইটা আমার মনে হয়, মানে নিশ্চয়ই, মানে আমাদের মনে, তুমিও নিশ্চয়ই একমত যে এই অন্য প্যারাডাইমটাই রবীন্দ্রনাথের বিশেষত্ব, যেটা উনি আনলেন। হ্যাঁ, আর একটা যেটা রবীন্দ্রনাথ কি ভাবছেন শিক্ষা বিষয়ে, সেখান থেকে এই টুকরো টুকরো গল্পগুলো থেকে আসলে তার একটা ইঙ্গিত, হদিশ পাওয়া সম্ভব। ওনার এতেই আছে আমার ধারণা, গুরুদেব শান্তিনিকেতন, হ্যাঁ, মুস্তাফা আলী, সৈয়দ মুস্তাফা আলী। গল্পটা খানিকটা এরকম যে উনি যখন শান্তিনিকেতনে প্রথম হাজির হলেন, উনি তো সেই সিলেট থেকে এসছেন। এবার রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেছেন যে তাহলে কি পড়বি, তো উনি বলেছেন যে একটা কোনো বিষয় খুব ভালো করে পড়তে চাই। তো রবীন্দ্রনাথ বলেছেন একটা কেন, হ্যাঁ এত রকম বিষয় রয়েছে, এত কিছু রয়েছে, হ্যাঁ সবই পড়, সবই দেখ। তারপরের ওনার মন্তব্য হচ্ছে, তারপরেই আমি সম্ভব অসম্ভব নানা ব্যাপারের মধ্যে ঝাঁপাইয়া পড়িলুম না, এরকম একটা কিছু লাইন ছিল। তো সেই সম্ভব অসম্ভব নানা ব্যাপারের এই যে সম্ভাবনা, যে সম্ভব এবং অসম্ভব নানা বিষয়ের সম্ভাবনা, যে সবই সম্ভব নাও হতে পারে, এই সম্ভাবনাটাও, যে অসম্ভবের সম্ভাবনা সেইটা আমার মনে হয় যে একটা খুব গুরুত্বপূর্ণ দিক রবীন্দ্রনাথের শিক্ষার। সেই শাস্ত্রে যদি কোনো ব্যুৎপত্তি নাও হয়, তাতেও কোনো ক্ষতি আসলে নেই। এই সম্ভাবনাটার কথা মনে, এই সম্ভাবনাটার কথা যে ধরিয়ে দেওয়া যায় কাউকে, এইটা আমার মনে হয় যে ওনার একটা বড় ব্যাপার, যেটা আমরা খানিকটা এই চিন্তার চিন্তার বা বলা চলে চিন্তার ব্যবহারিক প্রয়োগ, সেটা আমরা প্রমথনাথ বিশ্বের স্মৃতিচারণেও খানিকটা পাই। যে উনিও যখন উনি তো আরো ছোট বয়সে গেছেন, স্কুলে গেছেন, এবং তখন বিশ্বভারতী মানে অঙ্কুরে আর কি, পুরো ব্রহ্মচর্য বিদ্যালয়েই আসলে অঙ্কুরে, তখনও তার পাঠ্যক্রম ঠিক নেই, কি পড়ানো হবে ঠিক নেই, এবং সেই বিচিত্র শ্রেণীর কথা আমরা জানি যে কেউ হয়তো সেটা খুব ইন্টারেস্টিং, সেটা খুব আধুনিক, এবং সেটা আমাদের ধারণা আমরা বিদেশ থেকে, হ্যাঁ, যে ওনারা বিভিন্ন বিষয়ে কেউ এক শ্রেণীতে পড়তেন না। মানে এটা একটা বিচিত্র জিনিস ছিল যে কেউ হয়তো মানে দশম শ্রেণীকে যদি সবচেয়ে ছোট ধরা হয়, তাহলে প্রথম শ্রেণী হচ্ছে সর্বোচ্চ, উল্টো। হ্যাঁ, এবারে কেউ হয়তো গণিতে তৃতীয় শ্রেণীতে পড়েন, হ্যাঁ, কিন্তু তিনি হয়তো ইংরেজিতে পঞ্চম শ্রেণীতে পড়েন, হ্যাঁ, তো বছর শেষে তাকে চেষ্টা করা হতো সব মিলিয়ে ষষ্ঠ শ্রেণী করে দেওয়ার, বা উল্টোটা দ্বিতীয় শ্রেণী করে দেওয়ার। এটা গত শতাব্দীর কোন দশকের কথা তুমি ভাবো? হ্যাঁ হ্যাঁ, তো সেটাই, মানে 20 দশক, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো তাকে যে আসলে সবকিছুতেই 6-এ পড়তে হবে, সবকিছুতেই 7-এ পড়তে হবে, 7-এর অঙ্কে তাকে ব্যুৎপত্তি অর্জন করতেই হবে, এই ব্যাপারটাই ছিল না।
এইটা অনেক পরবর্তীকালে আমেরিকায়, সুইডেনে বা অন্য দেশে খুব অত্যাধুনিক সাম্প্রতিককালের শিক্ষা পরীক্ষা নিরীক্ষাতে আমরা পেয়েছি। কত আগে রবীন্দ্রনাথ হ্যাঁ, এটা করে গেছেন। তো তখন তো ওনার আর আর এই যে উনি যে বিষয়ও পড়াচ্ছেন তখন, মানে যে বিষয়গুলো দিচ্ছেন ছেলেদের সামনে, ছেলে মেয়েদের সামনে, সেইগুলো তো তার মধ্যে কোনো মানে সেখানে অনেক নানাবিধ বিষয় রয়েছে। তার মধ্যে উনি নিজে ইংরেজি পড়াচ্ছেন, উনি তখনই শেলি পড়াচ্ছেন, কিডস পড়াচ্ছেন, ছোটদের পড়াচ্ছেন, কিন্তু এই ধরনের ইংরেজি পড়াচ্ছেন। হ্যাঁ, বাংলায় রামায়ণ পড়াচ্ছেন, মহাভারত পড়াচ্ছেন। হ্যাঁ, উপেন্দ্র কিশোরের বোধহয় রামায়ণ তখন বেরিয়েছে সদ্য সেই ছোটবেলায়, ওদের ছোটবেলায়, তখন ওদেরকে পাঠ্য করে দিয়েছেন। মানে যে তুমি কাল বলছিলে ছোটদের, হ্যাঁ, তো এইখানে এই যে এটা জরুরি কথা যে ছোটদের আসলে যে আমি কম দেব কারণ তারা খেতে কম পারে এটা মনে করে, এই আইডিয়াটাই আসলে সম্পূর্ণ যে ভুল। হ্যাঁ, যে প্রচুর দিলে তবে সে সেখান থেকে আসলে তার মতো করে, এবং আমরা জানি না কে কি কোনটা আহরণ আসলে করবে, নেবে। হ্যাঁ, সে কি নেবে, কতটুকু তার ভিতরে থেকে যাবে, এই কারণ আমরা তো মনের ব্যাপারটাই জানি না, ছোট মনের ব্যাপারটাই এই জানি যে না। অনিশ্চয়তা, হ্যাঁ। সেইটাকে যে উনি বরণ করছেন এবং এটাকে বরণ করা উচিত মনে করছেন, এটার মধ্যেও একটা সাহসের ব্যাপার আছে, দুঃসাহস বলা যায়, দুঃসাহসের ব্যাপার আছে। সেই মানে সাংঘাতিক। হ্যাঁ, নিঃসন্দেহে। আর প্রচন্ড আধুনিক আসলে এই হ্যাঁ, আর আর দুঃসাহস আর মানে একটা আরেকটা হচ্ছে অসম্ভব মর্যাদাবোধ, যেটাতেও মন্তেসেরির মতন শিক্ষাবিদ একাত্মবোধ করেছেন ওর সঙ্গে, যে ছাত্র সে যদি 3 বছরেরও হয়, 2 বছরেরও হয়, বা 13 বছরের হয়, বা 22 বছরের হয়, তাকে একটা সমান মর্যাদা দিয়ে তার সামনে দাঁড়ানোর সময় একটা একই জমিতে দাঁড়িয়ে তার কথা শোনা এবং তাকে বলা, মানে শুধু কথা শোনানো নয়, খাদ্যটাকে আদেশ পালন করতে শেখানো হয় আমাদের প্রচলিত ব্যবস্থায়, সেটাকে ডিসিপ্লিন মনে করা হয়। তো কিন্তু তা নয়, তাকে এবং মানে তার সঙ্গে সমানভাবে আলোচনা করছেন একই জিনিস, এই একই একদম। কাব্য তিনিও পড়ছেন, তিনি পড়াচ্ছেন, আলোচনা করছেন। এবং শুধু তাই না, উনি ছাত্রদের এই যে লেখালেখির ব্যাপারে যে মানে ছাত্র যে লিখছে নানা কিছু, উনি সেগুলো সহজতে ওনার না দেখলেও চলতো, কারণ বাংলা শিক্ষক ছিলেন, অন্যান্য অনেকেই ছিলেন, এবং ওনার নিশ্চয়ই অনেক কাজ ছিল বলেই মনে করা হয়। কিন্তু উনি সহজতে সেই সব জিনিস নিজে দেখতেন, কাটাকুটি করতেন, লিখতেন। এটার মধ্যে একটা অন্তহীন মানে আসলে খুব বড় শিক্ষকের মন আছে এটার মধ্যে, মানে খুব বড়, মানে যা মনেও যেটা হচ্ছে যে বিদ্যা বিকিরণের ধারণা আছে। এই শব্দটা উনি ব্যবহারও করেছেন, বিদ্যা বিকিরণ। বিশ্বভারতীর প্রকল্প যখন উনি ভাবছেন যে এই কেন্দ্রটা হবে সব রকমের বিদ্যা, যেটা আমরা শিকড়ের থেকে নির্মূল না হয়ে পেতে পারি, যেটাতে আমরা আমাদের আত্মবোধ হবে, সে মানে দেশেরও অর্থে, সারা দেশের অর্থে, ব্যক্তির অর্থে, কৌমের অর্থে, কমিউনিটির অর্থে, ভাষার অর্থে, যে একদম সেই বিদ্যা বিকিরণের একটা কেন্দ্র হবে। তো এইটার মধ্যে ওই ভাবনাটা আছে, তার চেহারাটা। উনি যখন বিশ্বভারতীর পরিকল্পনাটা প্রথম বলছেন যে চিঠিতে রথীন্দ্রনাথকে, আমি তাদেরই চাই বিশ্বভারতীর অধ্যাপক হিসেবে যারা বিষয় সৃষ্টি করতে পারেন। এই কথাটার মধ্যে খুব একটা বড় স্বপ্ন আছে। কাকে যে কি পড়াচ্ছেন, মানে কি যে দিচ্ছেন, মানে সেটা যে প্রথাগতভাবে বাংলা পড়ানো, সাহিত্য পড়ানো, বিজ্ঞান পড়ানো, নিজেও যেমন বিশ্ব পরিচয় লিখছেন, হ্যাঁ, নিজেও বিচিত্র অনেক কিছু করছেন, এবং একই চর্চা ছাত্রদের সঙ্গেও করছেন, ছাত্রদের সঙ্গে কোনো দূরত্বও রাখছেন না। এইটা আমার একটা কথাকে মনে পড়িয়ে দিল, সবাইকে আহ্বান করো, চিঠিতে লিখছেন মহিতচন্দ্র সেনকে, সবাইকে টেনে লও, সকলেরই মধ্যে উদ্বোধন হোক, আমাদের ভিতরের সঙ্গে বাইরের যোগ হতে থাক। এই কথাটার মধ্যে অনেক কথা রয়েছে, অনেক ভাঁজে ভাঁজে অনেক কথা রয়েছে। উনি নিজেও এটা করতেন, মানে করতে চেয়েছেন, এবং এই যে বোঝা যাচ্ছে উনি যেটা চর্চা করছেন আর সামনে যে আছে, এই যে ভিতরের সঙ্গে বাইরের যোগ আসলে খুব গুরুত্বপূর্ণ, আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এবং যে কারণেই আমার মনে হয় যে যেভাবে উনি মানে স্ট্রাকচার বহিরঙ্গেও, আপনি যদি বাইরে থেকে একটা বিশ্ববিদ্যালয়কে দেখেন, যে স্ট্রাকচারটা উনি তৈরি করছেন, যে ধরনের জায়গায় ক্লাস হচ্ছে, যেরকম সেই স্পেসটার যে চেহারা দেওয়া হচ্ছে, স্পেসটাকে যেভাবে সাজাচ্ছেন, যেভাবে তৈরি করছেন, তাতে তো এই যোগের কথাটার কোথাও একটা তো ডেফিনেটলি নিহিত। এই যোগের কথাটা আমাদের সবচেয়ে আগে মনে হয় যেন উনি তো প্রকৃতির কথা বলেছেন বারবার, যে প্রকৃতির সঙ্গে যোগটা খুব জরুরি।
কিন্তু প্রকৃতি মানে কি? শুধু গাছ, শুধু মাটি, ফুল, নিশ্চয়ই গাছ, নিশ্চয়ই খুব জরুরি, মাটি, পাথর, আকাশ, বাতাস, কিন্তু এখানে শুধু ভিতরের সঙ্গে বাইরে যখন বলছেন তখন আরো ব্যাপক হয়ে যায় ব্যাপারটা, একটা অন্য মনের কথা, যেটা আমার যে আমি, সেই আমি, আমার যে বাইরে যে না আমি, তার সঙ্গে যেন আমি যুক্ত বলে অনুভব করতে পারি, একটা যেন চলাচল থাকে, একটা চূড়ান্ত মানে এলিয়েনেশন বা বিচ্ছিন্নতার বিরুদ্ধে একটা অত্যন্ত দুঃসাহসিক প্রজেক্ট। আসলে ওনার এই চিন্তাটা যে শুধু শিক্ষা চিন্তার ব্যাপার না, এটা আসলে রাজনৈতিক চিন্তা একটা, কারণ ওনার এবং দার্শনিকও বটে। হ্যাঁ, নিশ্চয়ই তখন গান্ধীর মতো একজন ব্যক্তিত্ব একই সময়ে জলজল করছেন, বিরাট প্রভাব, এবং সেটা শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে প্রভাব। তার যে ছক, যে ধারা, রবীন্দ্রনাথ সম্ভবত একমাত্র লোক যিনি এইটাকে প্রশ্ন করছেন সেই সময়। প্রশ্ন করার যে মনটা এবং প্রশ্ন করার দরকারটা, প্রয়োজনটার মধ্যে আসলে এই কথাটার কোথাও একটা যোগ আছে বলে মনে হয়, যে এই যে ভিতরের সঙ্গে বাইরের, আমি যে কিভাবে যোগ করছি নিজেকে বাইরের সঙ্গে ভিতরের যোগ, তাহলেই কেবল সবাইকে উদ্বোধিত করা যায়। হ্যাঁ, এই উদ্বোধন কথাটা খুব গুরুত্বপূর্ণ, একদম জাগিয়ে তোলা। একদম মানে উনি কোনো এমন ভক্ত সৃষ্টি করতে চাননি যে ওকে কেবল অনুসরণ করবে বা অনুকরণ করবে। উনি চেয়েছেন এমন মানুষের সঙ্গ, সে তার এই যোগের কথাটা আসলে উনি বারবার বলেন তো বিভিন্ন সময়ে, যে যোগের কথাটা। এইখানে আমি জাস্ট একটা জিনিস, ছোট জিনিস, একটা লাইন দুটো পড়ছি এখানে, যেহেতু রাজনীতির প্রসঙ্গে যদিও আমরা এখনো পুরোপুরি আসিনি, এবং আমি জানি না আর হবে কি না আজকে, কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। মানে এই এক লাইন থেকে ওনার চিন্তার ধারা খুব পরিষ্কার বোঝা যায়। আবারও মুস্তাফা আলীর লেখাতেই আছে, উনি বলছেন যে উনি একবার শরৎচন্দ্রের কাছে গেছেন স্বাক্ষর নিতে। তো বাজে শিবপুরে শরৎচন্দ্রকে যখন তার স্বাক্ষর এবং কিছু একটা লেখার জন্য চেপে ধরেছিলুম, তিনি জিজ্ঞেস করেছিলেন বিশেষ করে তার কাছে এলুম কেন। আমি আশ্চর্য হয়ে বলেছিলাম, আপনার লেখা পড়ে আপনার কাছে না আসাটাই তো আশ্চর্য। শরৎচন্দ্র একটুখানি ভেবে নিয়ে লিখে দিলেন, দেশের কাজই যেন আমার সকল কাজের বড় হয়। তারপরে সেই খাতা যখন রবীন্দ্রনাথকে দিলাম, রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের বচন একবার পড়ে নিলেন, তারপর লিখলেন, আমার দেশ যেন উপলব্ধি করে যে সকল দেশের সঙ্গে সত্য সম্বন্ধ দ্বারাই তার সার্থকতা। তো এই যে দেশাত্মবোধকে দেশের বাইরে নিয়ে যাওয়া, এটা বলছি যে ন্যাশনালিজম যে আসলে দেশের ব্যাপার নয় শুধুমাত্র, মানে সেই ন্যাশনালিজমকে উনি প্রত্যাখ্যান করেছেন, সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এবং এই রাজনীতি, এই যে শরৎচন্দ্রের যে রাজনৈতিক বচন, এই রাজনৈতিক বচন তো তখন একটা পপুলার রাজনৈতিক বচন, একদম তখন শুধু পপুলার নয়, প্রিডমিনেন্ট, মানে এবং গান্ধী সেই আধিপত্যকারী বচন, এবং গান্ধী সেই রাজনৈতিক বচনেরই একজন মানে সামনের সারির মানুষ, তাই না? ওনার ওই গানটা, রবীন্দ্রনাথের গানে অনেক কথা থাকে তো, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা, এই কথাটার মধ্যে একদম সার সব বলা আছে। উনি বারবার এই যে আহ্বান করার কথা, সবাইকে আহ্বান করো, এইটা উনি তো বারবার বিশ্বভারতীর বিভিন্ন প্রসঙ্গে সবসময়ই বলেছেন, যে মানে এইটা যে বাইরেকে আসলে টেনে নাও, নিজের মধ্যে বাইরেকে নিয়ে এসো। উনি সেটা আক্ষরিক অর্থেই করেছেন বিশ্বভারতী। কারা কারা সমস্ত পণ্ডিতদের চিঠি লিখে লিখে বিভিন্ন মানুষকে, বিভিন্ন ধরনের মানুষকে আনানো, তাদের সঙ্গ, সিলভা লেভির কথাতেই মানে মতো পণ্ডিতকে নিয়ে আসছেন। ক্লাস করার লোক নেই, নিজ খাতা কলম নিয়ে গিয়ে বসে পড়েছেন সামনের সারিতে। মুস্তাফা আলী লিখেছেন যে লেভিরের পরে কোনো খেদ না থাকারই কথা, ক্লাসে ছাত্র নেই বলে আর কোনো খেদ থাকার কথা না। উনি যে রাজনীতির, প্রত্যক্ষ রাজনীতিতে একসময় জড়িয়েছিলেন, কংগ্রেসের অধিবেশন গেছেন, উপস্থিত থেকেছেন, গান গেয়েছেন, হ্যাঁ, গান লিখেছেন তাৎক্ষণিক, আবার সেখান থেকে সরে এসেছেন, আবার ধরো বঙ্গভঙ্গ আন্দোলনে ওনার যে ভূমিকা, শুধু তাই নয়, তার আগে এই সাম্প্রতিককালে এই নিয়ে খুব লেখালেখি হলো, যে এই প্লেগ, প্রথমবারের যে 1898-এর যে প্লেগের সংক্রমণ কলকাতায়, সেখানে নিবেদিতা এবং বিবেকানন্দের কথা খুব বলা হয়। নিবেদিতা সেই বছর এলেন,
রবীন্দ্রনাথের যে কি বিরাট ভূমিকা ছিল সেটা নিবেদিতা বলে গেছেন, এবং সেটা লিখিত রূপ আছে। উনি নিবেদিতার সঙ্গে ঘুরে ঘুরে, কখনো বিবেকানন্দ হয়তো ছিলেন, তো প্রধানত নিবেদিতার সঙ্গে ঘুরে ঘুরে ঘরে ঘরে গিয়ে টিকা যারা দিতে ভয় পাচ্ছে তাদের বোঝানো, পরিচ্ছন্নতা মানে নিজেরা ঝাঁট দিয়ে পরিষ্কার করে, নোংরা পরিষ্কার করে, মুসলমান বস্তি, মুচিদের বস্তি, যে অভিজ্ঞতাটার ছাপ রয়েছে ওনার চতুরঙ্গ উপন্যাসে। জ্যাঠামশাইয়ের সেই প্লেগের হাসপাতাল খোলা, ঠাকুরবাড়িতে, জোড়াসাঁকুর বাড়িতে প্রথম প্লেগ হাসপাতাল খোলা হয় নিবেদিতার নেতৃত্বে এবং রবীন্দ্রনাথের উদ্যোগে এবং সহযোগিতায়। এই যে প্রত্যক্ষভাবে সমাজসেবা হিসেবে দেখা যেতে পারে এটাকে, কিন্তু এটা ওনার রাজনীতির সঙ্গে উন্নীত একেবারে। হ্যাঁ, এই যে সাম্প্রদায়িকতা, এই যে নিচু জাত, এই যে মুসলমান বস্তি, সেখানে কে যেতে পেরেছে, কজন যেতে পেরেছে বড় বড় রাজনৈতিক নেতাদের, এটা গেল একটা। তারপরে ধরো এই যে বঙ্গভঙ্গে রাখি বন্ধন অনুষ্ঠানটাকে তৈরি করা নিজেরা কল্পনা করে, এবং সেটাকে করা, বাংলার মাটি বাংলার জল গানটা লেখাই হলো এই উপলক্ষে। কিন্তু সেই তারপরে বিলাতি বর্জন এবং অসহযোগ ইত্যাদি, তার পরবর্তীকালে বিলাতি বর্জন থেকে শুরু হলো, উনি সরে কেন গেলেন সেটাও একটা পয়েন্ট। রবীন্দ্রনাথ কেন থাকতে পারেননি এই ধরনের অ্যাক্টিভ পলিটিক্সে, সেটা ওনার সাধনাটা আসলে মূলত একটা সুন্দরের সাধনা। সারা জীবনে উনি যে চর্চাটা করেছেন সেটা একটা নান্দনিকতার চর্চা আসলে বলে মনে হয়। এবারে কিন্তু নান্দনিকতা বললেই আমাদের সেই হস্তিদন্ত মিনার মনে হয়, সেটা তো নয়। না, সেটা এইটা বল নয়। না, সেটা একেবারেই নয়। এবার সেটা তো ওনার এই প্রতিদিনের, আমি মানে একদম প্রতিদিনের কাজকর্মে, প্রতিদিনের সব কিছুর মধ্যে যে নান্দনিকতা আমরা যেটা গুলিয়ে ফেলি, কি যেমন আমরা বলি যে উনি প্র্যাকটিক্যাল মানুষ নন, এবং বিশ্বভারতীর শান্তিনিকেতনের কাজকর্ম সম্পর্কে ওনার আনপ্র্যাকটিক্যাল ভাবনা ইত্যাদির কথা অনেকেই উল্লেখ করেছেন এবং এই প্রসঙ্গে সমালোচনা হয়েছে। এখন প্র্যাকটিক্যালিটির চর্চা সঙ্গে ডেফিনেটলি এই মেইন স্ট্রিম রাজনীতির একটা হয়তো যোগ আছে, যে যাকে আমরা বলি যে হ্যাঁ উনি তো খুবই একটা প্র্যাকটিক্যাল চিন্তা করলেন, যেভাবে একটা জিনিসের সমাধানের কথা ভাবলেন বা যেভাবে করলেন, এটার একটা খুব প্র্যাকটিক্যাল দিক আছে, এসব আমরা বলি। যে যখন অ্যাজিটেশন জিনিসটাকে হাতিয়ার করে একটা রাজনীতি করা হয়, মানুষকে খেপিয়ে তোলা হয়, মানুষের রাগ থাকে, রাগ থেকে একটা রাজনীতি জন্ম হয়, সেটা একটা জিনিস। কিন্তু সেই রাগটাকে কেবল তাতিয়ে তুলে মানুষকে যখন হতবুদ্ধি করে দেওয়া হয়, এবং সেটা দিয়ে নেতারা যখন কোনো না একটা নির্দিষ্ট ডিজাইনে পৌঁছতে চান, তাদের কোনো একটা উদ্দেশ্য সিদ্ধ করতে চান, তারা যে পন্থী নেতাই হন, তখনই যখন জনতা হয়ে যায়, গড্ডলিকা হয়ে যায়, যখন তারা আর কেউ আলাদা আলাদা স্বতন্ত্র স্বাবলম্বী বুদ্ধিধারী ব্যক্তি থাকে না, ভিড় হয়ে যায় একটা, সেই রাজনীতিতে উনি কোনো সময় এক মুহূর্ত থাকতে রাজি ছিলেন না। এবং কোথাও একটা এই বিলিতি বর্জন প্রসঙ্গে তো বলেইছেন, ঘরে বাইরেতে তো যে সমালোচনা, মানে যে তর্কটা আছে সেটা তো মানে অনেকেই জানেন, এটা আলোচিত, যে গান্ধী রবীন্দ্রনাথ তর্কটাই ওখানে উঠে এসছে ওইভাবে, মানে ভাবতেই অবাক লাগে যে যাকে উনি আসলে ভারতে পরিচিত করিয়েছিলেন, এক অর্থে প্রথম বরণ করে নিয়েছিলেন শান্তিনিকেতনে, যখন গান্ধীকে কেউ চিনত না। তুমি বলবে ওই কথাটা, স্থেটিক্স প্রসঙ্গে ওদের তফাৎ, কিন্তু আমি বলতে চাইছি এই অ্যাজিটেশনের রাজনীতিতে যারাই আশ্রয় নিচ্ছেন, যখনই নিচ্ছেন, তিনি যিনি হন, তিনি ওর প্রিয় পাত্র হলেও, হ্যাঁ, মানে তার ওর কাছে শ্রদ্ধেও ছিলেন গান্ধীও, কিন্তু যখনই ওটা একটা ছক হয়ে যাচ্ছে, উনি সেখান থেকে সরে এসছেন। কারণ উনি বারবারই বলছেন যে কিছু একটা পোড়ানো দিয়ে তো শেষ হতে পারে না কাজটা, কিছু একটা ভাঙা দিয়ে তো শেষ হতে পারে না কাজটা, তার পাশাপাশি থাকতে হবে কিছু গড়ার কথা, সেটা কোথা থেকে আসবে, তার কেন্দ্রটা কি? একদল ভিড় যদি কেবলই কিছু মানে তার নেতার দিকে তাকিয়ে থাকে, প্র্যাকটিক্যালি আজকের দিনে আমরা ফ্যাসিজম যেটাকে বলছি, তার তো শিকড়টা ওইখানেই, একজন মহৎ নেতার খোঁজ, এবং তার জন্য আমরা আত্মবলিদান দেবো, ব্যাস, তিনি যা বলছেন করব, ভাববো না ওটা নিয়ে। আর এই ইস্থেটিক্সের কথা যে বললে, ইস্থেটিক্স সবসময় একটা মানে সৃষ্টিশীলতার সঙ্গে জড়িত।
একটি মানুষ যদি একটি সৃষ্টিশীলতার কেন্দ্র না হয়, প্রতিটি মানুষ যদি না হয়, কোনোভাবেই এই যে নান্দনিকতার কথা তুমি এক্ষুনি শুরু করলে আর কি, রবীন্দ্রনাথ যেটা তার কাছে খুব বড় ছিল আর কি, চরকা কাটার যে প্রোগ্রাম কর্মসূচির গান্ধীজির, তার ঘোর বিরোধী ছিলেন, একদম বলেছিলেন যে এই যে সব মানুষই কেবল চরকাই কাটবে সেটার মধ্যে দিয়ে তার একটা ডিউটি পালন, তার মধ্যে গান্ধী যেভাবে ভেবেছিলেন যে ওটার মধ্যে একটা আত্মসমর্পণ থাকবে, দেশকে মনে করা থাকবে, নেতাকে মনে করা থাকবে, সেটা যে শেষ পর্যন্ত দেশ বলতে কোনো মাটির দেশ, মানুষের দেশ থাকে না, কেবল নেতার নির্দেশের অনুবর্তন হয়ে যায়, একটা যান্ত্রিকতা হয়ে যায়, সেটাকে উনি খুব ভয় পেতেন এবং খুব মানে ঘৃণা করতেন বলা যায়। সবাই কেন চরকা কাটতে যাবে সকাল থেকে, এটা নিয়ে ওনার খুব আপত্তি। মানে অনেক মানুষই তাদের অনেক বড় বড় কাজ করেছেন এই চরকাকে ঘিরে, তাদের কোনো ছোট করছি না, কিন্তু উনিও কখনো তাদের ছোট করেননি। কিন্তু আমার মনে হয় যে আসলে কর্ম জিনিসটাকে যেভাবে আমরা দেখি, সেইটাতে গান্ধী আর রবীন্দ্রনাথের একটা গোড়ায় তফাৎ ছিল। দুজনেই কর্মঠ, দুজনেই কর্মবীর আসলে, কিন্তু একটা কোর তফাৎ আছে দুটো জিনিসের মধ্যে। গান্ধী যে রাজনীতি করেছেন তাতে সম্ভবত এটা প্রয়োজন ছিল, আমি জানি, মানে নানা তর্ক আসতে পারে যে, কিন্তু তাতে হয়তো এই প্রয়োজনটা ছিল যে একটা তাৎক্ষণিকতার প্রয়োজন। হ্যাঁ, যে এটা কিন্তু মুশকিল হচ্ছে এই জন্যই সম্ভবত গান্ধী আর রবীন্দ্রনাথের কোনোদিন মতের মিল হয়নি, যে এই দেখাটাতে কোর একটা তফাৎ ছিল। এখানে আমি জাস্ট দুটো গল্প, খুব চমৎকার গল্প আছে এই প্রসঙ্গে, গল্প দুটো বললে আমার মনে হয় অনেকেই বুঝতে পারবেন তফাৎটা কি। একটা গল্প সঙ্গীত বিষয়ক, এটা স্মৃতিচারণ, ধূর্যটি প্রসাদ লিখে গেছেন, ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। 1924 সালের একটা কথা উনি বলছেন, যখন আব্দুল করিম খাঁকে ওরা শুনছেন। হ্যাঁ, মানে আব্দুল করিম তখন কিন্তু টপ ফর্মের আব্দুল করিম, মানে 1924-এর আব্দুল করিম, মানে সারা ভারতবর্ষে ছেয়ে আছে ওনার গানে। হ্যাঁ, তো তখন উনি বলছেন যে সেই আশ্চর্য একটা গানের কোনো জলসার কথা বলেছেন, সম্ভবত কলকাতাতেই। সেখানে রবীন্দ্রনাথ আছেন, গান্ধীজি আছেন, শরৎচন্দ্র আছেন, অতুল প্রসাদ আছেন, এরকম একটা জলসার কথা উনি বলেছেন দিলীপের বাড়িতে, মানে এটা দিলীপ রায়ের বাড়িতে হচ্ছে। তো সেখানে ধৈর্যটি প্রসাদ লিখছেন যে গানের ফাঁকে ফাঁকে গান্ধীজি চাঁদা তুলতে লাগলেন। একটি আনন্দ ভৈরবী সমেত আব্দুল করিম আরও কয়েকটি গান গাইলেন, কিন্তু তার গানের মেজাজ নষ্ট হলো এইসবের ফলে। আমার ধারণা গান্ধীজি রাগ সঙ্গীত বা অন্য কোনো সঙ্গীতের তেমন অনুরাগী ছিলেন না, তিনি পছন্দ করতেন শুধু ধর্মসঙ্গীত, বিশেষত ভজন। একবার আহমেদাবাদে আম্বালাল সারাভাইদের বাড়িতে বিখ্যাত বিনকার মুরাদ আলী বাজাচ্ছিলেন তার উপস্থিতিতে। তো গৃহকর্তা জানতে চাইলেন কেমন লাগছে বাপুজি। বাপুজি বললেন আশ্চর্য, কিন্তু আমার চরকার গানের চাইতে মিষ্টি নয়। তারপরে ধৈর্যটি প্রসাদ লিখছেন, এটা কৌতুক হতে পারে, কিন্তু রসগ্রাহিতা কি? এইবারে দ্বিতীয় গল্পটা আর একটা রসগ্রহণের গল্প, সেটা অপূর্ব ভাষায় মুস্তাফা আলী লিখে গেছেন। পুরোটা পড়ার কোনো দরকার নেই, কিন্তু আমি একটু ছোট করে গল্পটা বললে কয়েকটা জায়গা পড়বে, একটা দুটো জায়গা পড়ছি। গল্পটা এরকম যে গান্ধীজি আসবেন, তাই জন্যে তো সাজাতে হবে, মানে অতিথিশালা তো তৈরি করতে হবে। আর গান্ধীজি এলে থাকবেন কোথায়, থাকার জায়গা তখন শান্তিনিকেতনে বেশি নেই, এটা শান্তিনিকেতন বাড়ির দোতলায় তখন ছিল অতিথিশালা, আর নইলে রবীন্দ্রনাথের উত্তরায়ণের এক্সট্রা ঘরে কোথাও থাকতে হতো। রবীন্দ্রনাথ চাইলেন না যে গান্ধী উত্তরায়ণে থাকুন, তার কারণ গান্ধী ওনাকে বলেছিলেন আমার একটু নিবৃত্তি দরকার, আর রবীন্দ্রনাথের কাছে সারাক্ষণ 5 রকম লোক আসে, উত্তরায়ণে সেই নিবৃত্তি নেই। তো উনি বলেছিলেন তাহলে অতিথিশালাতে উনি থাকুন। তো গান্ধীজিকে অতিথিশালায় রাখার জন্য গাঙ্গুলি মশাইকে উনি বলেছেন যে তুমি বাবু ঘরটা সাজাও। তো গাঙ্গুলি আর কি করবেন, অতিথিশালাও তখন শান্তিনিকেতনের ওরকম দুটো স্প্রিংয়ের খাট, 2-4টে চাদর টাদর এইসব ছিল, উনি তো নিজের মতো করে সাজিয়েছেন। তারপরে দেখেন যে গুরুদেব আসছেন দেখতে। তো গুরুদেব এসে দেখা মাত্র বলেছেন সব ফেলো, পরে শোনা হয়ে যায়। হ্যাঁ, আমি এই যে গুরুদেব ঘরে ঢুকেই বললেন এসব করেছো কি হে, এই যে বিলিতি মাল, হ্যাঁ, ব্রাশওয়ালা স্প্রিং খাট, সর্বনাশ, বের করো টেনে, এক্ষুনি লোক পাঠাও, দেরি করো না। অমুকের বাড়িতে বিয়ের সময় সে পেয়েছিল চীনে মিস্ত্রির হাতে খোদাই করা জবরদস্ত কাঠের পালঙ্ক, আনাও সেটা। আর এসব যে একেবারে বিলিতি বেডশিট, বালিশের ওয়ার্ড, তুমি যাও গাঙ্গুলি, এই বৌমার কাছে গুদাম ঘরে আমার মস্ত বড় সিন্ধুক আছে, আর ভিতরে সব খদ্দরের জিনিস পাবে। তারপরে কার্পেটের দিকে নজর গেল, ফের হুকুম, ফেলে দাও এটা।
তারপর কি ভাবতে গিয়ে উপরের দিকে তাকাতে চোখে পড়লো বিজলি বাতির বাল। চিন্তিতভাবে আপন মনে বললেন এটাকে নিয়ে কি করা যায়। আমাকে বললেন আচ্ছা বৌমার ওখানে যাওয়ার সময় নন্দলাল ক্ষিতিমোহন বাবুর স্ত্রীকে এখানে পাঠিয়ে দাও। তা আমি সব আদেশ তালিম যাই হোক এটা পড়ার দরকার নেই। তারপরে উপরে গিয়ে দেখি তুলকালাম কাণ্ড। থান্ডি এবং 3-4 এক্সপার্ট মহিলা লেগে গেলেন ঠিক সেন্ট্রাল বাতিটার নিচে দুনিয়ার যত কঠিন কারুকার্য ভরা বিরাট গোল একটা আলপনা আঁকতে। গুরুদেব এক কোণে চুপ করে বসে বসে সব দেখছেন। এমন সময় নন্দলাল এলেন। গুরুদেব তাকে বললেন এক কাজ করো তো নন্দলাল, এই বাল্বটাকে আড়াল করতে হবে, তুমি এটার নিচে একটা পেতলের চ্যাপটা ফ্লাওয়ার ভাস ছাদ থেকে সরু সরু চেন দিয়ে ঝুলিয়ে দাও। ঠিক মানানসই সাইজ ও শেপের ওরকম একটা ভাস বৌমার আছে, আর ভাস ভর্তি করে দাও পদ্ম ফুল দিয়ে। কুড়িগুলো যেন গোল হয়ে বাইরের দিকে মাথা ঝুলিয়ে থাকে। বিজলির আলো আসবে পদ্ম পাপড়ির ফাঁকে ফাঁকে। কি বললে পদ্ম নাও পাওয়া যেতে পারে? নিশ্চয়ই পাওয়া যাবে, একটু দূরে লোক পাঠালেই হবে। নন্দলাল ঘাড় নেড়ে জানালেন হয়ে যাবে। ইতিমধ্যে সেই বিরাট জাহাজের মতো পালঙ্ক এলো। আমি এই সিট দেখাই ওই সিট দেখাই, কিছু পছন্দ হয় না। শেষে বললাম গুরুদেব আমি কি বাক্সটাই উপরে নিয়ে আসবো? তো বললেন যে না না আমি যাচ্ছি। তারপরে এটা দেখেন সেটা দেখেন, বাড়ার পাছাই করেন। তারপরে উপরে এসে শেষমেশ চেয়ারে বসে কোন সিটটা উপরে যাবে কোন সিটটা নিচে যাবে সব মোদ্দা কথা সব নিজে নিজে উনি করে সাজালেন ঘরটা। হ্যাঁ, তারপরে বললেন চলো আমলি স্নানের ঘরটা দেখে আসি। এই কি কাণ্ড, যে এসব এক্ষুনি জিঙ্কের টাব সরাও, নিয়ে এসো আমার স্নানের ঘর থেকে পেতলের গামলা, আর ওইখানে বয়ামে বেসন আছে নিয়ে এসো একটা রূপোর কৌটোতে করে, আর এই সাবান সরাও। আমি বললাম ওটা যে গোদরেজের ভেজিটেবল সোপ তাও ফেলে দাও, আর ওইসব টার্কিশ টাওয়েল সরাও, নিয়ে এসো আমার খদ্দরের তোয়ালে একখানা সরেজ দেখে গামছা, নিমের দাঁতন করে। আমি ভয় বললাম ওর তো দাঁত নেই, আর্টিফিশিয়াল আছে কিনা জানি না, তা হোক নিয়ে এসো দাঁতন। আর ক্ষিতিমোহন বাবুর স্ত্রীকে বলো আজ এই সুপুরি পরিয়ে বাকি সব তিনি জানেন টুথ পাউডার বানিয়ে পাঠিয়ে দিতে। তো এরকম করে তো সেই ঘর তৈরি হলো। সেই 114 ডিগ্রি গরমে ক্লান্তিতে আমি আর দাঁড়াতে পারছি না। এদিকে বৃদ্ধ প্রভু খুটখুট করে এ ঘর দিব্যি করছেন। দম নিয়ে গাঙ্গুলি মশাই তারপরে বললেন তোমার যা প্রাণ চায় সেই দিব্যি কসম, কিরে আমাকে কাটতে বললে আমি এক্ষুনি সেইটা কেটে বলবো। আমার দৃঢ়তম বিশ্বাস কোনো বধূ তার বরের জন্য, কোনো প্রেমিক তার প্রিয়ার জন্য কোশমিন কালে এরকম বাসস ঘর মিলনসজ্জা তৈরি করেনি। আর গুরুদেবও এরকম কর্ম পূর্বে কখনো করেননি। এ বিষয়ে আমি আদালতে 3 সত্যের দোহাই দিয়ে কসম খেতে রাজি আছি। আর একটা কথা শোনো সৈয়দ, গুরুদেবের মতো স্পর্শকাতর সুন্দরের পূজারী যখন সব হৃদয়ে ঢেলে দিয়ে কোনো কিছু গড়ে তুলতে চান, এই যেমন এই বাড়িটাকে তার চরম সুন্দর রূপ দেওয়া, তখন তার 1000 মাইল কাছে আসতে পারে কোন প্রফেশনাল ডেকোরেটরের গোসাই। আর সমস্ত জিনিসটা ছিল অত্যন্ত সিম্পল, অথচ প্রত্যেকটা জিনিস থেকে উঠছিল সৌন্দর্য। আমি শুধলাম। তারপর গাঙ্গুলি মশাই শান্ত কণ্ঠে বললেন এইখানে কাহিনীটি শেষ করতে পারলে ভালো হতো, কিন্তু আদ্যন্ত যখন শুনতে চাও তখন কি আর বলি। গান্ধীজিকে উপরের তলায় নিয়ে গেলেন স্বয়ং গুরুদেব। আমি তার ধরাছোঁয়ার ভিতরেই যদি কোনো কিছু দরকার হয় তাই সবই দেখছিলুম। 2 হিমালয়ের সাক্ষাৎ, উভয়ের মধ্যে গভীরতম প্রীতি, এই মৌকা আমি ছাড়বো? এরপরে উনি বলছেন গান্ধীজির ঘর দেখার বর্ণনা করছেন যে বেশ স্পষ্ট পরিষ্কার লক্ষ্য করলাম যে গান্ধী 2-4টে জিনিস দেখলেন কিন্তু কোনো কিছুই লক্ষ্য করলেন না। আলপনা, মাথার উপরে ফুলের ডালি, তাজমহলের মতো খাট বিছানা, বেড কভারের ঠিক মধ্যিখানে বাটিকে কাজ করা নিটোল গোল মেডালিয়ানের ভিতর সেই অজন্তার ছবি, যেখানে একটি তরুণী দুভাজ হয়ে মাটিতে মাথা ঠেকিয়ে প্রভু বৃদ্ধের পদতলে পদ্ম ফুলের অঞ্জলি দিচ্ছে, কোনো কিছুই তার দৃষ্টি আকর্ষণ করতে পারলেন না। তারপর তিনি আস্তে আস্তে উত্তরের খোলা জানলার কাছে এসে দাঁড়ালেন। তার দৃষ্টি যেন মন্দির পেরিয়ে টাটা বিল্ডিং ছাড়িয়ে কোন সুদূরে চলে গেছে। হঠাৎ গুরুদেবের দিকে পিছন ফিরে বললেন এরই কাছে ছাতে যাওয়ার একটা সিঁড়ি আছে না, চলুন। ছাতে গিয়ে দুজনেতে অল্প একটু পায়চারি করার পর গান্ধী একগাল হেসে বললেন আমি ছাতেই বাসা বাঁধব। ভারী চমৎকার। আমি অবাক হয়ে বললাম তার মানে আর কি, পড়ে রইল সব নিচে। আমি তাকে কখনো ওই বেডরুমের একটি মাত্র জিনিসও ব্যবহার করতে দেখিনি। অবশ্য এই কথা ঠিক যে 2টি দিন এখানে ছিলেন তার অধিকাংশ সময় কাটিয়েছেন উত্তরায়ণে গুরুদেবের সঙ্গে আর বড়বাবু ব্র্যাকেটে দ্বিজেন্দ্রনাথের সঙ্গে। বড়বাবুর কাছ থেকে বুড়ো ফিরছিলেন হাসি খুশি করা ডগমগ মুখে, আর গুরুদেবের কাছ থেকে চিন্তাকুল বদনে রাত্রি কাটাতেন ছাতে। অনেক চিন্তা করার পর গাঙ্গুলি মশাই বললেন আমি পলিটিক্স এক বর্ণ বুঝি না, গান্ধীর লেখা এক ছত্র পড়িনি, আর গুরুদেবের সামান্য যেটুকু পড়েছি সেটা ধর্তব্যের মধ্যে নয়। আমার মতামতের কোনো মূল্য নেই, তবু বলি এবারেও গান্ধী গুরুদেবের মনের মিল হলো না, কিন্তু আমার মনে হয় এবারই ছিল সবচেয়ে বেশি চান্স। আমার মনে হয় গান্ধী যদি ওই আলপনা, পদ্মফুলের আলো এবং গুরুদেবের আরও 5টা সযত্নে যাত্রার সাজানো জিনিস একটু নেড়ে চেড়ে দেখতেন
একটুখানি কদর করতেন, তাহলে গুরুদেবের দিলটা একটু মোলায়েম হতো। লোকে বলে গান্ধী সত্যের পূজারী আর গুরুদেব নাকি সুন্দরের পূজারী, কিন্তু গুরুদেব যে সত্যের পূজারী সেটাও তো জানা কথা। গান্ধীও নিশ্চয়ই সুন্দর জিনিস ভালোবাসেন, কে বাসে না কও, কিন্তু তার কোনো লক্ষণ আমার পাপ চোখে অন্তত পড়েনি। মুস্তাফা আলী এরপরই আর একটা গল্প বলেন, যেখানে উনি যখন গোলটেবিল বৈঠক করে গান্ধীজি ফিরছেন, তখন উনি একটা ইটালিয়া জাহাজে করে ফিরেছিলেন, এবং সেই জাহাজ সাজিয়ে দেওয়া হয়েছিল মুসোলিনির আদেশে। জাহাজের সমস্ত ভিতরের সজ্জা, মানে সেরা সেরা জিনিস সমস্ত ইটালির প্রাসাদ থেকে এসেছিল এবং সাজানো হয়েছিল। গান্ধী সমস্ত কিছু দেখে ছাদের ডেকে 13 দিন ধরে কাটিয়েছিলেন। গান্ধীজির এই দুই প্রত্যাখ্যানের ভিতরে অতলস্পর্শী পাতাল এবং গগনচুম্বী আকাশের পার্থক্য আছে। মুসোলিনির ভেট ছিল আরাম, আয়েশ, বিশাল ঐশ্বর্য। গান্ধী সেগুলো যে সবিনয়ে প্রত্যাখ্যান করবেন সেটা কিছু বিচিত্র নয়, কিন্তু কবি গান্ধীর সামনে ধরেছিলেন সরল অনাড়ম্বর সৌন্দর্য। কবিরই ভাষায় বলি, দুয়ারে এঁকেছি রক্তরেখায় পদ্ম আসন, সে তোমারে কিছু বলে। দুটো মানুষের মন বুঝতে গেলে এই গল্পগুলো থেকে মনগুলো বোঝা যায়, কারণ আর মনটা বুঝলে তখন আসলে পলিটিক্সের প্রতি তাদের এই সম্পর্কটা বোঝা যায়, যে পলিটিক্সের সঙ্গে সম্পর্ক। আসলে এই পলিটিক্সের কথাটাতে আমরা এলাম শিক্ষার সূত্র ধরেই। এই পুরোটারই প্রতিচ্ছবি আমরা ওনার শিক্ষা প্রকল্পে দেখছি, শান্তিনিকেতন বা এতে। কিন্তু সৌন্দর্যের কথা যখন উঠলোই, নান্দনিকতা, তখন আমাদের মানিদা, তার একটা লেখা বিশ্বভারতী পত্রিকায় বেরিয়েছিল 1401 সালে, মাঘ চৈত্র সংখ্যায়। তার থেকে একটা ছোট্ট জায়গায় পড়ি। লেখাটার নাম বাংলায় শান্তিনিকেতনে শিল্পকলার ভূমিকা। যে শান্তিনিকেতনের কথা আমি বলতে যাচ্ছি সেটা 75 বছর আগেকার বীরভূমের রুক্ষ জমিতে অবস্থিত সেই ছোট্ট বসতিটুকু নয়, এমনকি আজকের এই উদ্ভিন্ন ট্যুরিস্ট সেন্টারও নয়। আমার শান্তিনিকেতন হলো এক স্বপ্নলোক, যার অবস্থান আমারই মনের দিগন্তে কোথাও। সত্যি কথা বলতে কি, যখন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে একাত্ম হয়ে পড়ি আমরা, ঠিক যেমন যখন কোনো মানুষকে ঘিরে গড়ে তুলি অনুরাগ, তখন সেই প্রতিষ্ঠান বা মানুষ এক স্বপ্নময় সত্তা নিয়ে প্রভা হয়ে ঘিরে থাকে আমাদের মতো মানুষের কাছে শান্তিনিকেতন তেমনই একটি জায়গা। এই যে স্বপ্নলোক, মানিদা তারপরে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করছেন যে কিভাবে আসলে এই স্বপ্নলোকের ভিতরের যে সত্যিটা, সেটাকে শরীর দিয়েছিলেন। শান্তিনিকেতনের মতো একটি শিক্ষাকেন্দ্র গড়ে তোলার চিন্তার পিছনে ছিল তদানীন্তন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তার দুঃসহ অভিজ্ঞতা। সেই সব শিক্ষাগার ছিল জেলখানা, এগুলো আমরা জানি। জেলখানা কেন? মানিদার ভাষায়, এখানে জীবন বিচ্ছিন্ন অপ্রয়োজনীয় তথ্যের চাপে ভারাক্রান্ত হয়ে পড়তো শিশুর মন। তার অন্তরের তাগিদ ছিল অস্বীকৃত, অন্তরের তাগিদ একটি শিশুর। এবং সেটার কারণেই রবীন্দ্রনাথ বুঝেছিলেন, এবার আমি কোট করছি, পরিপার্শ্ব বিষয়ে অজ্ঞতা, অনুভূতির স্থূলত্ব আর বিকৃত পরিপ্রেক্ষিত বোধ এই শিক্ষা পদ্ধতির পরিণাম। নিরক্ষর কৃষকরা এর চেয়ে অনেক বেশি আনন্দে থাকেন। ওই চাষিরা তো আছেন মাটির কাছাকাছি, ঘাস, কাদা, ফল, ফুল, পশু, পাখি ও প্রতিবাসী মানুষজনের নিকট সান্নিধ্যে। তারা একে অন্যের আনন্দে আনন্দিত হন, দুঃখে দুঃখী। অজ্ঞতার মধ্যেও তারা কিন্তু সর্বদাই প্রাণবন্ত। তিনি দেখলেন যে ভাবনা চিন্তাহীন এক কর্তব্যবোধ থেকে অথবা একটা ডিগ্রি তকমার কৌলিন্যের আশায় লোকে এই শিক্ষা গ্রহণ করছে। পিতামাতাও তাদের সন্তানদের এই শিক্ষা কেন্দ্রগুলিতে পাঠাচ্ছেন। তিনি এও দেখলেন যে এই শিক্ষার বিষয়বস্তু দেশজ সংস্কৃতির সঙ্গে অনেকটাই সম্বন্ধহীন, আর যে সমস্ত দেশি শিক্ষা প্রতিষ্ঠানে এই সম্বন্ধটা রয়ে গেছে, সেখানেও তার চেহারাটা ছিল বিভৎস, বিকৃত ও সাম্প্রদায়িক। তাদের শিক্ষা পদ্ধতিটাও ছিল ওই একই রকম নৈর্ব্যক্তিক অনুশাসন সর্বস্ব। এই শব্দগুলো খেয়াল করুন। রবীন্দ্রনাথ তার চারপাশের লোকজনদের মধ্যে যে অশোভনতা, ইতরতা, সংকীর্ণতা, দারিদ্র, বিশৃঙ্খলা দেখেছিলেন আর সৃজনশীলতার অভাব লক্ষ্য করেছিলেন, এ সমস্তই তাদের নিপীড়িত শৈশবের পরিণাম বলে উনি মনে করতেন। কি ভীষণ আধুনিক ভাবনাটা!
এর একটা নিরাকরণের উপায় খুঁজতে চাইলেন তিনি। এই নিরাকরণের পথ খুঁজতে খুঁজতে রবীন্দ্রনাথ এই স্বপ্নলোকটি গড়ে তুলেছেন। এইটা মোদ্দা কথা, যেখানে খুব সাধারণ, উনি এরপরে বলছেন যে সাঁওতালদের গয়না বা ছোটোখাটো মাটির পাত্র, এসব নানান রকম সাধারণ জীবনযাপনের সামগ্রী, যেগুলো ভীষণ সরল কিন্তু সুন্দর এবং যার সঙ্গে আমাদের দেশজ সংস্কৃতির ভীষণ যোগ আছে ওতপ্রোত, সেইগুলো খুব যত্ন করে খুঁজে সংগ্রহ করে আনতেন নন্দলাল বসু মাস্টারমশাই। অবশ্যই রবীন্দ্রনাথের প্রেরণা ছিল তার পেছনে, এবং সেইটা দিয়ে পুরো আশ্রম চত্বর সাজিয়ে ফেলা ছিল তার লক্ষ্য। শুধু কলা ভবনের ছাত্রদের শিক্ষা দেওয়া নয়, এই যে ব্যাপারটা, এবং সুন্দর জিনিসের খোঁজে নন্দলালের দৃষ্টি সর্বত্র উদ্যত হয়ে থাকতো। যে জিনিস যত সাধারণ আর অনাড়ম্বর, যেমন গ্রামীণ কারিগরের ছোটোখাটো হাতের কাজ অথবা গ্রামের দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্র, সে জিনিস ততই তার প্রিয়। ঝুড়ি, ঘাসের গয়না, ছুরি, কাটারি, নারকলের মালার পাত্র, এই সমস্ত কিছুই তাঁর কাছে মহান শিল্পবস্তুর মতো মূল্যবান। আর কি উৎসুক আগ্রহে তিনি এই সমস্ত জিনিস কলাভবনের জন্য সংগ্রহ করতেন। তিনি চাইতেন তার মতো তার ছাত্রছাত্রীরাও বিস্তৃত এক আগ্রহের বৃত্ত তৈরি করে নেবে, আর সেই আগ্রহ বৃত্তের প্রতিটি ক্ষেত্রেই তারা শিল্প চর্যা চালিয়ে যাবে সমান তেজে, সমান নিষ্ঠায়। এই শিল্প চর্যা কথাটা, যেটার মানে আসলে সাধনা, যার সঙ্গে খুব প্রাত্যহিক দিন যাপনের সম্পর্ক থাকবে, একটা আলাদা কোনো মন্দির মসজিদের গল্প নয়, এইটা খুব বড় কথা রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনাতেও। মানে এটা তো খুব, মানে যে বলছেন যিনি এত বড় শিল্পী, আর তুমি যে নন্দন তত্ত্বের কথা বললে, সেটা যে আসলে প্রাত্যহিকের সঙ্গে জড়ানো, এই যে চাষির তৈরি করে ঝুড়ি, হ্যাঁ, মানে এই ব্যাপারটার সঙ্গে খুব সম্পর্ক আছে ব্যাপারটা। হ্যাঁ, আর প্রাত্যহিকের সঙ্গে জড়ানো বলি তো অনাড়ম্বর। সতীশচন্দ্র রায় সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটা জায়গায় আমার গুরু দক্ষিণা বইটির ভূমিকায় রবীন্দ্রনাথ লিখছিলেন, কল্পনা ক্ষেত্র হইতে কর্মক্ষেত্রে নামিয়া আসিলেই অনেকের কাছে সংকল্পের গৌরব চলিয়া যায়। প্রতিদিনের খণ্ডতা ও অসম্পূর্ণতার মধ্যে তাহারা বৃহৎকে, দূরকে, সমগ্রকে দেখিতে পায় না। প্রাত্যহিক চেষ্টার মধ্যে যে সমস্ত ভাঙাচোরা, জোড়াতাড়া, বিরোধ, বিকার, অসামঞ্জস্য অনিবার্য, তাহাতে পরিপূর্ণ পরিণামের মহৎ ছবি আচ্ছন্ন হইয়া যায়। যে সকল কাজের শেষ ফলটিকে লাভ করা দূরে থাক, চক্ষেও দেখিবার আশা করা যায় না, যাহার মানসী মূর্তির সহিত কর্মরূপের প্রভেদ অত্যন্ত অধিক, তাহার জন্য জীবন উৎসর্গ করা, তাহার প্রতিদিনের স্তূপাকার বোঝা কাঁধে লইয়া পথ খুঁজিতে খুঁজিতে চলা সহজ নহে। যাহারা উৎসাহের জন্য বাহিরের দিকে তাকায়, এ কাজ তাহাদের নহে। কাজও করিতে হইবে নিজের শক্তিতে, তাহাদের বেতনও যোগাইতে হইবে নিজের মনের ভিতর হইতে। নিজের মধ্যে এরূপ সহজ সম্পদের ভাণ্ডার সকলের নাই। এইটা যখন বলছেন সতীশ রায় সম্পর্কে, আসলে উনি কোন মনটা তৈরি করতে চাইছেন, কোন মনটাকে খুঁজছেন, এই শিক্ষা কোন নতুন মন বা নতুন জীবনবোধকে ছড়িয়ে দিতে চাইছে বা সৃষ্টি করতে চাইছে বলা যায় প্রত্যেক ব্যক্তির ভিতর, তার স্বাতন্ত্র্যকে সম্মান করে, মর্যাদা দিয়ে, সেটা কোনোভাবে এতে বোঝা যায়। তুমি এটা বাদ দিয়ে গেলে, আমাদের রামকিঙ্করের ছিবড়ে করে দিবি গল্পটা, ওটা একবার বলো। এটা একটা চমৎকার গল্প, মানে রবীন্দ্রনাথ বিষয়ই চমৎকার গল্প। একটা ঘটনা বলি, শোনো, খুব গোপনীয় ব্যাপার। তখন আমি গুরুদেবের রিয়েলিস্টিক পোর্ট্রেটটা করছি। একদিন এক মনে বসে লিখছেন, আমিও এক মনে কাজ করছি। হঠাৎ তিনি চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও আছে কিনা, অর্থাৎ আশেপাশে কোনো ভক্ত বা অনুচর আছে কিনা। দেখে নিয়ে চুপি চুপি বললেন, দেখ, যখন যা পাবি দেখবি একেবারে আষ্টে পৃষ্ঠে ধরবি, তারপরে তাকে নিংড়ে ছিবড়ে করে হজম করে ছেড়ে দিবি। সাংঘাতিক কথা, রামকিঙ্কর লিখছেন। এবং তারপরে বলছেন, এই কথাটা আমার মধ্যে মন্ত্রের মতো কাজ করে। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা শুনছিলেন তোতা কাহিনী নয়, স্বাবলম্বন শিক্ষা। আলোচনায় ছিলেন শিক্ষাবিদ অলকানন্দা গুহ এবং শান্তিনিকেতন শিক্ষা সত্র প্রাক্তনী, শব্দগ্রাহক ও শব্দশিল্পী সুকান্ত মজুমদার। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা
একাকী থেকো না অসময়ে। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে। রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, একাকী থেকো না অসময়ে। এখন শুনবেন তোতা কাহিনী নয়, স্বাবলম্বন শিক্ষা। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা ও তার প্রয়োগ নিয়ে আলোচনায় শিক্ষাবিদ অলকানন্দা গুহর সাথে আলাপচারিতায় শান্তিনিকেতন শিক্ষা সত্রর প্রাক্তনী, শব্দগ্রাহক ও শব্দশিল্পী সুকান্ত মজুমদার।